আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সংবাদে। আপনাদের সাথে আছে আমি সাকনাই হাসান। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জাতীয় সংসদের সম্পূরক বাজেট পাস, বিদেশে অর্থ পাচারকারীদের নাম চাইলেন অর্থমন্ত্রী, বললেন আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে। ঐতিহাসিক ৬ দফা দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, স্বাধীনতায় অবিশ্বাসীরা গণতন্ত্রে বিশ্বাস করে না, বললেন ওবায়দুল কাদের। ১৩ জুনের পর ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। পিডব্লিউডিতে কাজের আগেই জিকে শামীমের প্রতিষ্ঠানকে ১০.৫ কোটি টাকা প্রদান, দোষীর পদোন্নতি, তৎপর প্রধান প্রকৌশলী সহ একটি চক্র। শুনলেন শিরোনাম সংবাদ। এছাড়াও থাকছে মাই টিভির সোমবারের বিশেষ আয়োজন দৃষ্টির আড়ালে। এবার বিস্তারিত। জাতীয় সংসদে চলতি ২০২০-২১ অর্থ বছরের জন্য ১৩,৯৮৭ কোটি টাকা ২৭ লাখ টাকার সম্পূরক বাজেট পাশ হয়েছে। অর্থমন্ত্রী মুস্তফা কামাল সংসদে নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২১ উত্থাপন করলে কণ্ঠভোটে পাশ হয়। আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য খাত সহ আর্থিক প্রতিষ্ঠানসমূহ দুর্নীতির সূতিকাগারে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় সদস্যরা। অর্থমন্ত্রী জানান, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এবং অর্থ পাচার রোধে কাজ করছে সরকার। বিরোধী দলের সদস্যদের কাছে বিদেশে অর্থ পাচারকারীদের নাম চাইলেন মুস্তফা কামাল। মাহবুব সৈকতের রিপোর্ট। স্পিকার শিরিন শারমিনের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে শেয়ার বাজার, গার্মেন্ট সহ অর্থনৈতিক খাতের দুরবস্থার কথা তুলে ধরে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তুলে ধরেন বিরোধী দলীয় সদস্যরা। কর্তৃত্ব খুব দুর্বল, কিন্তু বাইরে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, বাংলাদেশ ব্যাংক, এখানে কোনো কর্তৃত্ব নেই। অন্যান্য যে শিডিউল ব্যাংকগুলো আছে, লিজিং কোম্পানিগুলো আছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, কোনো জায়গায় যদি কর্তৃত্ব না থাকে অবাধে সবকিছু হবে। অনেকে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা দেশে পাচার করে দিচ্ছে, তাদেরকে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা, করোনা নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিন আমদানি সহ নানা প্রসঙ্গ উঠে আসে সংসদ সদস্যদের বক্তব্যে। মাননীয় স্পিকার, আজকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই বেহাল দশা। প্রধানমন্ত্রী একজন উপদেষ্টার ফার্মকে আপনি ভ্যাকসিন আমদানির সাথে জড়ালেন, আপনার এর যা হয়ে গেল। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ একটা দুর্নীতির ডিপো। উনি বলেছেন 25 লাখ টিকা উনি প্রতি মাসে দিবেন। তাহলে একটি ডোজ করে দিতে তার 5 বছর সময় লাগবে, আর 2টি ডোজ দিলে কাছাকাছি 10 বছর সময় লাগবে। তাহলে জীবন এবং জীবিকার কি অবস্থা হবে? গত 1-1.5 বছরে মাত্র 5টি জেলায় নতুন করে আইসিইউ করা হয়েছে। জবাবে স্বাস্থ্য খাতে নেওয়া নানাবিধ পদক্ষেপের কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রায় 100টি করা হয়েছে এবং 15,000 বেড কাজ করছে। আইসিইউ প্রায় 300% বৃদ্ধি করা হয়েছে এই সময়কাল। এই কোভিডকালীন সময়েও মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 10,000 নার্স নিয়োগ দিয়েছেন, ডাক্তার 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে। পাচার ও আর্থিক খাতে অনিয়ম বন্ধে সরকার আন্তরিক বলে দাবি করেন অর্থমন্ত্রী। এখন পুঁজিবাজারে গড় লেনদেন ছিল, আমরা যখন দায়িত্বভার গ্রহণ করি, দৈনিক 28 কোটি টাকা, যা এখন 30 গুণ বেড়ে 910 কোটি টাকা হয়েছে। তাহলে পুঁজিবাজারটা বসে গেল কেমন করে জানলাম, আমি বুঝতে পারছি না। পরে 14 জুন পর্যন্ত মুলতবি করা হয় সংসদের বৈঠক। সহযোগিতার জন্য আন্তরিক। মাহবুব সৈকত, মাই টিভি। আজ 7 জুন, ঐতিহাসিক 6 দফা দিবস। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য প্রতিবাদ ও আত্মত্যাগের সংগ্রামী একটি দিন। 1966 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলন সূচিত হয়। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। পূর্ব বাংলার মানুষের উপর জেঁকে বসা ঔপনিবেশিক পাকিস্তান শাসন, শোষণ ও নির্যাতনে পিষ্ট বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণে অধিকার প্রতিষ্ঠায় 6 দফা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ঘোষিত এই 6 দফার ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলন সংগ্রামী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রূপ নেয় এবং মুক্তিযুদ্ধের পথ রচিত হয়। 6 দফা আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র সমাজের 5 দফা যুক্ত হয়ে 11 দফায় রূপ নেয় এবং 11 দফা আন্দোলনের মধ্য দিয়ে 69-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়।
এই গণ অভ্যুত্থানের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় সূচিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই রাজনৈতিক জীবনে গৌরবময় অধ্যায় হল এই ৬ দফা আন্দোলনের নেতৃত্ব। ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ তথা বাঙালি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অর্জিত হয় বাংলার স্বাধীনতা। আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। ঐতিহাসিক ৬ দফাই বাঙালির মুক্তির সনদ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। স্বাধীনতার ধারাবাহিকতা যারা বিশ্বাস করে না তারা স্বাধীনতাকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করছে বিএনপি। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ৬ দফা দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঐতিহাসিক ৬ দফা দিবসে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। পুষ্পস্তবক অর্পণ করে ৬ দফা এবং পরবর্তী বাঙালির মুক্তির সনদ সম্পর্কে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ৬ দফা হচ্ছে বাঙালি মুক্তির সনদ, আমাদের স্বাধিকার সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক। এটাকে বাঁধ পরিবর্তনকারী মাইল ফলক বলে আমরা চিহ্নিত করতে পারি, কারণ এখান থেকে স্বাধিকার সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের রূপান্তর। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তারা নির্বাচন বয়কট করে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে তাদের আস্থার অভাব রয়েছে এবং তারা স্বাধীনতায় যদি চেতনায় বিশ্বাসী হতো তাহলে তারা ৭ই মার্চ, ৭ই জুন এই দিবসগুলোর প্রতি তাদের শ্রদ্ধা থাকত এবং এই দিবসগুলো তারা পালন করত। স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করছে বিএনপি এবং তাদের দলেও স্বাধীনতা বিরোধী রয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আজকে স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা এখনও এই দেশে রাজনীতি করে। আর বিএনপির মতো একটি বড় দল সেই স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে রাজনীতি করে, তাদের দলেও স্বাধীনতা বিরোধী জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দেশে একদিনে করোনায় শনাক্ত বাড়লেও মৃত্যু কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন ১,৯৭০ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। একই সময় মৃত্যু হয়েছে ৩০ জনের। রোববার ১,৬৭৬ জন রোগী শনাক্ত এবং ৩৮ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮,১২,৯৬০ জন হয়েছে। আর করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২,৮৬৯ জন। ফাইজারের টিকা দিতে রাজধানীর ৪টি সেন্টার ঠিক করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেছেন, বিশেষ অগ্রাধিকার নয়, যারা টিকার জন্য নিবন্ধন করেছেন তারা সিরিয়ালি পাবেন। আগামী ১৩ জুনের পর থেকে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকার পাশাপাশি যারা নিবন্ধন করেছেন তাদের চীন থেকে উপহার হিসাবে পাওয়া সিনোফার্মের টিকাদান কার্যক্রমও শুরু হবে বলে জানান তিনি। সিনোফার্মের আরও ৬ লাখ ডোজ টিকা ১৩ জুন আসবে। দুপুরে মহাখালীর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস মিলনায়তনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আরও ৬ লাখ আমরা ১৩ তারিখে আশা করছি বাংলাদেশে আসবে এবং তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হচ্ছি যাতে আমাদেরকে আরও ১.৫ কোটি ভ্যাকসিন আপাতত তারা দেয় ৩ মাসে। ফাইজার ভ্যাকসিন এবং সিনোফার্মের ভ্যাকসিন যেটা দিচ্ছে আমরা এটা দুইটাই চলমান থাকবে। আমাদের যে সমস্ত ৪টি বা কয়টি সেন্টার যে ঠিক করা হয়েছে সেই সেন্টার থেকে সিরিয়াল ওয়াইজ পাবে, এখানে কারো কোনো প্রাধান্য দেওয়া হবে না।
এদিকে সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, সরকার সর্বক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জিত। অপর এক অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ করেন। কোভিড-19 মোকাবেলায় তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইন দ্য সেঞ্চুরি। আমি বলি না যে তারা সব পেরে যাবে, মুহূর্তের মধ্যে পেরে যাবে। নো, সবাই মানুষকে একসাথে টিকা দিয়ে দিতে পারবে না। তাদের যে উদ্যোগটা, তাদের যে ম্যানেজমেন্টটা, মানুষের মধ্যে আস্থাটা আনতে হবে যে হ্যাঁ এই পারবে, সেই আস্থাটা তারা প্রথম থেকে আনতে পারেনি। নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, এই কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা নেই বিএনপির। 2008 সালের নির্বাচন তো আমরা আগেও বলেছি, ম্যাডামও বলেছেন বহুবার, গোয়েন্দাদের সাহায্য নিয়ে সেটাকে আপনার প্রভাবিত করা হয়েছিল। ঠিক একইভাবে 2014 একেবারেই ভোটারবিহীন নির্বাচন, ভোটারই যায়নি ভোট দিতে, কোনো রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজন খালেদা জিয়ার মুক্তি। আমাদের নেত্রী, যাকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছাড়া আমাদের নেতা তারেক রহমানকে আমরা আমাদের পাশে নিয়ে আসতে পারবো না। অন্য এক অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সেই জিয়া যেমনি পাকিস্তান শত্রুর সামনে নেমেছিলেন যুদ্ধ করতে, আমরা সেই জিয়ার গণতান্ত্রিক রাষ্ট্র উদ্ধারের জন্য আরেকবার যুদ্ধে নামে। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরে চলছে তুগুলকি কাণ্ড। কারারুদ্ধ আলোচিত সমালোচিত ঠিকাদার মাফিয়া জি.কে. শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ম নীতি তোয়াক্কা না করে কাজ করার আগে অতিরিক্ত বিল দিয়েছে 10,44,00,000 টাকা। উচ্চপদস্থ কর্মকর্তাদের তদন্তে এমন অনিয়মের প্রমাণ মিললেও পুরস্কার হিসেবে অভিযুক্ত হয়েছে নির্বাহী প্রকৌশলী ফজলুল হক মধু। কিন্তু তাকে শাস্তির পরিবর্তে দেওয়া হয়েছে পদোন্নতি, বসানো হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী উন্নয়ন পদে। কিন্তু কাজের অতিরিক্ত টাকা দিলেও সেই টাকা আদায়ের পরিবর্তে ঘটনাটি ভিন্ন খাতে নিতে তৎপর গণপূর্তর প্রধান প্রকৌশলী সহ একটি চক্র। এ নিয়ে খোদ গণপূর্তর অভ্যন্তরে কথা উঠেছে। ওই চক্রটি তাদের লক্ষ্যে পৌঁছাতে গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা নিয়ে নতুন কৌশলী খেলায় মেতে উঠেছে। মাই টিভির বিশেষ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এসকে লিটনের বিশেষ রিপোর্ট। ঠিকাদারির মাফিয়া খ্যাত গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমকে 7 সশস্ত্র দেহরক্ষী সহ 2019 সালের 20 সেপ্টেম্বর রাজধানীর নিকটন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। তার অফিসে দীর্ঘ 11 ঘন্টা অভিযান চালিয়ে 1,80,00,000 টাকা, 9,000 US ডলার, 752 সিঙ্গাপুরি ডলার, 165 কোটি টাকার এফডিআর, অস্ত্র, বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। সব সরকারি অফিসে ঠিকাদারি নিয়ন্ত্রণকারী জি.কে. শামীমের সর্বোচ্চ আধিপত্য ছিল গণপূর্ত অধিদপ্তরে। গ্রেপ্তারের পরপরই বেরিয়ে আসতে থাকে সংস্থাটিতে তার অনিয়ম দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে আলোচিত গণপূর্ত বিভাগের শেরেবাংলা নগরের নিউরো সায়েন্স হাসপাতালের নির্মাণ কাজ। গ্রেপ্তারের 3 দিন পরেই প্রকল্পের কাজ বন্ধ করে দেয় জি.কে. বিল্ডার্স। এ কারণে বিধি মোতাবেক কাজটি বাতিল করতে গিয়েই বেরিয়ে আসে কাজের অতিরিক্ত বিল দেওয়ার বিষয়টি। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সাথে নিয়ে প্রকল্পটির পরিচালক, সরকারের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী সহ যৌথ পরিমাপ করে জানায় সম্পাদিত কাজের মূল্য 19,50,09,945.14 টাকা। অথচ জি.কে. শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হয়েছে 29,95,00,000 টাকা, অর্থাৎ কাজের অতিরিক্ত 10,44,90,000 টাকা বেশি প্রদান করা হয়েছে। এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পর ঘটনায় জড়িত নির্বাহী প্রকৌশলী
বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী উন্নয়ন পদে দায়িত্ব পালনকারী মোহাম্মদ ফজলুল হক মধুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। তারই প্রেক্ষিতে ঘটনার সঠিক তদন্তে নামে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। বেরিয়ে আসে অতিরিক্ত বিল নিয়ে জাল জালিয়াতির তথ্য। প্রতিবেদনে দেওয়া হয় কাজের অতিরিক্ত 10 কোটি 44 লাখ টাকার বিল। অনুসন্ধানে দেখা যায় গোড়ায় গলদ। গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আক্তার সহ সংস্থায় ঘাপটি মেরে থাকা জিকে শামীমের সহায়তাকারীরা দীর্ঘদিনেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি, উল্টো ধামাচাপা দিতেই রয়েছে ব্যস্ত। মিডিয়াতে যখন এই জিনিসটা যায়, নেগেটিভলি একটা জিনিস যায়, আমাদের অনেক ছোট বিষয় এত বাজেভাবে নেগেটিভলি পিডব্লিউডির নামে ইয়ে করা হচ্ছে। এমন পুকুর চুরির ঘটনায় গণমাধ্যমে প্রচারের পর গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও তাদের দোষরদের নিয়েই গঠন করা হয় নামকাস্তে কমিটি। এর মাধ্যমে অনিয়মের বিষয়টি হিমাগারে পাঠানো পাকাপোক্ত ব্যবস্থা করেন। 3 সদস্য বিশিষ্ট কমিটিতে রাখা হয়নি সংশ্লিষ্ট বিভাগের কাউকেই। এত সব অভিযোগের কথা স্বীকার করেন প্রধান প্রকৌশলী। মোবাইল ফোনে তদন্তের দোহাই দেন বারবার। এই বিষয় নিয়ে আমাদের ডিপার্টমেন্টাল যে সমস্ত কার্যক্রম ওগুলো চলমান আছে, ওগুলোটা নিউজ হয়েছে। আর এটা আমি জানি এটা একটা অনিয়ম হচ্ছে, অবশ্যই অনিয়ম হচ্ছে। যেহেতু এটা নিয়ে তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্টটা আসুক, তারপরে জানিয়ে হয়তো আপনারাও জানবেন তখন আর কি। আমাদের কমিটিতে গঠন করা হয়েছে, তারা কাজ করছে, তারপরে ওরা রিপোর্ট দিলে ওই অনুযায়ী আমরা এটা মিনিস্ট্রিতে যাবে। আর দেখা যাক। একদিকে অনিয়ম দুর্নীতি, অন্যদিকে মন্ত্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযুক্ত ও জিকে শামীমের আশীর্বাদ পুষ্ট মধুকে পদোন্নতি দিয়ে বসানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায়। এই বিষয়ে প্রধান প্রকৌশলী শামীম আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এ সময় ফজলুল হক মধুর পক্ষে সাফাই গায় রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তার বিরুদ্ধেও বিদেশ গিয়ে জাল জালিয়াতি সহ নানান অনিয়মের অভিযোগ কম নয়, যে কারণে শাস্তিও দিয়েছে সংস্থাটি। এই জিনিসটা যখন একটা আউটপুট আসবে সেটা নিয়ে তখন বলতে হবে। ফজলুর রহমান মধুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে তিনি নিজেকে দুধে দোয়া তুলসী পাতা দাবি করেন। হাসপাতালের 18 কোটি টাকার একটা বিল ছিল, আর হলো নিটোরের বিল ছিল 5.5 কোটি। এইগুলো দেওয়া যায় না। এখন এটা না দিলে যদি সে কমার্শিয়াল রেটে ইন্টারেস্ট নিয়ে আসে তাহলে সরকারের ক্ষতি হয়ে যায়। সেই জন্য এই কাজটা না করে এই কারণেই এক জায়গায় এখানে এই টাকাটা বেশি দেওয়া হচ্ছে। এটা কি আপনি টাকাটা অ্যাডজাস্ট করতে পারবেন কিনা আমি সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, টাকাটা অ্যাডজাস্ট করা যাবে। আপনি পারবেন? আপনারই তো, আপনার কি সে হয়ে আছে করার? আমি আপনাকে পরে বলতে জানাবো। তাহলে সংশ্লিষ্টরা বলছেন প্রমাণিত একটি অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কমিটির নামে হিমাগারে পাঠিয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার কার্যত দৃষ্টের লালন ও অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। স্কেলিটন, মাই টিভি, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি নিয়ে আরও বিস্তারিত দেখতে চোখ রাখুন মাই টিভির অপরাধ বিষয়ক বিশেষ অনুষ্ঠান মুখোশে। ফের ভূমিকম্পে কাঁপল সিলেট। 10 মিনিটের ব্যবধানে দুবার কম্পন অনুভূত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগর জুড়ে। সন্ধ্যা 6টা 19 মিনিটে প্রথমবার এবং 6টা 29 মিনিটে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট। আবহাওয়া অফিস জানায় ভূমিকম্প শুধু সিলেট অঞ্চলে অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.4। উৎপত্তি স্থল শিলং। এর আগে 29 মে পরপর 6 বার ও পরদিন 2 দফা সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। আগুনে পুড়ে গেছে মহাখালীর 7তলা বস্তির কয়েকশো পরিবারের স্বপ্ন। সোমবার ভোররাত 4টার দিকে বস্তির একটি অংশে সূত্রপাত হয় আগুনের। এরপর তা চারদিকে ছড়িয়ে পুড়ে যায় বস্তির 2 শতাধিক কাঁচা পাকা ঘর। প্রাথমিকভাবে অবৈধ গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ থেকে আগুন লাগার কারণ বলে মনে করছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। ঘটনাস্থল পরিদর্শনে এসে বস্তিগুলোকে উন্নত ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আরও জানাচ্ছেন ডেনি দ্রং। ফের আগুনে পুড়ল মহাখালীর 7তলা বস্তি। ফায়ার সার্ভিসের 18টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।
আগুনে পুড়ে সব শেষ। আগুন নিয়ন্ত্রণে আসার পর অনেকেই চেষ্টা করেন তাদের হারানো সম্পদ খুঁজে ফেরার। বাসিন্দারা জানান, ভোরে আগুন লাগার পর চারদিকে ডাক চিৎকার শুরু হয়। হঠাৎ এ ধরনের ঘটনায় সবাই ঘুম থেকে উঠে ঘর ছেড়ে দৌড়ে পালান। ঘুমোতে উঠছি, ও সময় আগুন ঘরের পিছে বাড়াইতে বাড়াইতে গরমের দৌড়ে আসতে আমরা কুচ্ছু বাই করা পাই নাই, এমনি আমরা জিজ্ঞাসা পুনাই না দৌড় বাইরে বাড়াই গেছি। ছেলে মেয়ে নিয়ে বের হয়ে গেছি, জিনিস নিয়ে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। ফায়ার সার্ভিস এই পাকে না আসি ওই পশুর গেটে থাকে আইব এইখান দিয়ে আইসা ওইখানে যে গাড়িটা স্টক করলো, ওইখানে স্টক না করে যদি এই বিএমআরসির সামনে স্টক করতো, স্টক করে যদি পাইপটা লাগায় ওইখানে যেত তাহলে এতটুক পুরতো না। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগকে কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পোলাপান কামাই করে আমার 20,000 30,000 টাকা আছিল, আর চালের দাম আছিল, জিনিস ফ্যান আছিল চারটা, অনেকটি আমার গেছে। আমার অনেক কিছু ফিরেছে, টিভি টেলিভিশন খাট পালং এলো যা ছিল অনেক কিছু, কি করে একটা কি তা জানেন না, কিছু বাঁচাতে পারিনি ঘরের, সব কিছু পুড়ে গেছে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা সিটির উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দেওয়ার কথা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ক্লিয়ারলি বলেছেন যে করাইল বস্তিতে আমরা জায়গা দিব, কিভাবে ওরা থাকবে না থাকবে, বিল্ডিংগুলো কি হবে না হবে, এই ব্যাপারে একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমি কিন্তু কাজটা শুরু করেছি। বস্তিবাসীরা কিন্তু আমাদের অবিচ্ছেদ্য অংশ। বস্তিবাসীকে উচ্ছেদ না, বরং বস্তিবাসীকে কিভাবে পুনর্বাসন করা যায়, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এর আগেও মহাখালীর এই 7 তলা বস্তিতে কয়েকবার আগুন লেগেছিল, তখনও পুড়েছিল কয়েকশো ঘর। ট্যানিত রং, মাই টিভি, ঢাকা। এবার দৃষ্টির আড়ালে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 12টি মার্কেট ও 141টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলে উচ্ছেদ কিংবা সংস্কারে নেই কোনো উদ্যোগ। ঝুঁকিপূর্ণ সব মার্কেটে চলছে বাণিজ্যিক কার্যক্রম। দুর্ঘটনার আশঙ্কায় ব্যবসায়ী ও নগরবাসী। মাই টিভি সংবাদের সাপ্তাহিক আয়োজন দৃষ্টির আড়ালের এবারের পর্বে থাকছে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনের ওপর জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে প্রয়াত মেয়র আনিসুল হক ঢাকা উত্তরে ঝুঁকিপূর্ণ মার্কেট ভেঙে নতুন মার্কেট নির্মাণের ঘোষণা দেন। এখানে ঢাকা শহরে অনেকগুলো রিস্কি বিল্ডিং আছে, যেটা ব্যবসায়ীদের জানানো হয়েছে। ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি থেকে ওনারা বলবেন যে আমরা কি করতে পারি, আর যেগুলো আনঅথরাইজড সেগুলো আমরা ভেঙে ফেলবো ঠিক করেছি। নগর কর্তৃপক্ষের উদাসীনতা আর ব্যবসায়ীদের অনাগ্রহে দীর্ঘ বছরও ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা হয়নি। কারণ বাজার, মোহাম্মদপুর সহ উত্তরের 12টি মার্কেট পড়ে আছে বেহাল অবস্থায়। ঝুঁকি উপেক্ষা করেই এসব মার্কেটে চলছে ব্যবসা বাণিজ্য। যে কোনো টাইম হইতে পারে, সাত ভেঙে মাথায় পড়তে পারে, একটা লোক বারোয়ার তো রাস্তা নেই, কোনো ব্যবস্থা নেই। আপনি নিচে উপরে দেখেন অবস্থা, শুধু উপরে দেখলো আপনি নিচেও দেখেন যে একটা লোক যে দৌড় দিব এই ব্যবস্থা তো নেই। আমাদের এই মার্কেট অবশ্যই ঝুঁকিপূর্ণ। দ্যাট এখানে আপনার 20 থেকে 30,000 লোকের কর্মসংস্থান। সরকার যদি পুনর্বাসনের ব্যবস্থা করে, এই মার্কেটকে তারা সুন্দর করতে চায়, যদি তারা করে তখন জিনিসটা সুন্দর হয়। সবচেয়ে ভয়াবহ অভিজাত এলাকা রাজধানীর গুলশান 2 নম্বরের সিটি সুপার মার্কেটের। সাইনবোর্ড তো লাগাইছিল, একটা দেখলাম। কি সাইনবোর্ড? ঝুঁকিপূর্ণ মার্কেট সাইনবোর্ড ছিল তো, পরে পালাই গেছে, জানি না এরপর কই গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থা বিল্ডিংটা মিলে তো 20 টালিতে যে কোনো একটা আঘাত দিলে সবাই পড়ে যাবো। এটা কি কেন সংস্কার করা হচ্ছে না, এটা আমরা কেউই জানি না। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে উদ্যোগ গ্রহণের কথা জানান ডিএনসির প্রধান নির্বাহী। প্রয়াত মেয়র জনাব আনিসুল হক সাহেব যে উদ্যোগটি নিয়েছিলেন, বর্তমান মাননীয় মেয়র সেই তারই ধারাবাহিকতায় এই কাজগুলো চালু রেখেছেন এবং মার্কেটগুলোকে আধুনিক করার জন্য ইতিমধ্যে আমরা সিটি বন্ড চালু করে এবং অত্যাধুনিক মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছি এবং এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে আমরা ডিসমেন্টেল করে ব্যবসায়ীদের পুনর্বাসন করব এবং আশা করছি যে এই প্রকল্পটি খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। আগের মেয়রের উদ্যোগের বিষয়টি অজানা থাকলেও বর্তমান মেয়র জানালেন ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এটা আমি জানি না ঠিক, এটা ওই সময় তারা কিন্তু এই জিনিসটা করেছিল, ওইটা আমি বলতে পারবো না, ওটা আমি বলতাম। কিন্তু আমি যেটা করছি, আমি দায়িত্ব নেওয়ার পরে দেখলাম যে 5টা বিল্ডিং ঝুঁকিপূর্ণ আছে। নতুন উদ্যোগ নিয়েছি যে বিল্ডিংগুলোকে ভেঙে আবার নতুন করে করার জন্য, বিশেষ করে গুলশান 2 নম্বরটাকে, শাহালি মার্কেটটাকে। সবাই বলছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে রাজধানীর ঝুঁকিপূর্ণ বিভিন্ন মার্কেট ও ভবন নির্মাণ করা এখন সময়ের দাবি। আর তা না হলে রানা প্লাজার মতো যে কোনো মুহূর্তে ঘটতে পারে হাজারো প্রাণহানির ঘটনা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
হেফাজতে ইসলাম বাংলাদেশের ৩৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করেন মাওলানা নুরুল ইসলাম জিহাদি। আগের কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবু নগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদিকে মহাসচিব করা হয়েছে। কমিটি থেকে বাদ পড়েছেন মাওলানা মামনুল হক ও আজিজুল হক। রাজধানী মিরপুরে ১,৫০০ তিতাস গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাৎ জালিয়াতির মূল হোতা ফারুককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব ৪-এর একটি অভিযানিক দল সোমবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিকেলে কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে র্যাব ৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃত প্রতারক অভিযোগের সত্যতা স্বীকার করেছে বলে জানান তিনি। এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ সহ মিরপুর মডেল থানায় পূর্বের দায়েরকৃত মামলায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মোজাম্মেল হক। বাজেটে বিদেশি প্রসাধনী সামগ্রীর উপর কর আরোপের প্রস্তাব করায় মার্কেটে তার প্রভাব পড়েছে। বেড়েছে বডি স্প্রে, শ্যাম্পু, কন্ডিশনার, মেকআপ সহ বেশ কিছু পণ্যের দাম। এতে ক্ষুব্ধ ক্রেতারা আর অসাধু ব্যবসায়ীদের দুষছেন বিক্রেতারা। শিউলি রোজা রিপোর্ট। জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশি প্রসাধনী সামগ্রীর উপর শুল্ক ও কর আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনাটি মোট ১২টি অধ্যায়ে সমারোহে রচিত হয়েছে। এর মধ্যেই বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে। আমদানি নির্ভর বডি স্প্রে, শ্যাম্পু, কন্ডিশনার, মেকআপ সহ বিদেশি প্রসাধনী পণ্যের দাম বেড়েছে। নীতির তোয়াক্কা না করে বাজেট পাশের আগে পণ্যের দাম বাড়ানোর ক্ষোভ জানান ক্রেতারা। মানে যেমন আমি জাফরান হেয়ার মাস্কটা 1 মাস আগে নিয়েছিলাম 250 টাকা দিয়ে, এখন সেটার দাম 350 টাকা বা 400 টাকা মানে বলতেছে তারা। অনেক প্রোডাক্টের দাম বেড়ে গেছে। যেমন আমি অরিজিনাল লরিয়াল শ্যাম্পু কিনছি, ওইটা ছিল 850, এখন একটু বেশি যাচ্ছে। শ্যাম্পু, কন্ডিশনার, তেল এগুলোর উপর একটু হালকা দাম বেড়েছে আগে থেকে। যেমন ফিটমি ফাউন্ডেশন, ওগুলোর দাম মানে আগে যখন নিয়েছিলাম 500 করে, এখন তো 1000-এর মধ্যেও 700 প্লাসের মতো চলে গেছে। তারা বলতেছে যে এটা বাইরে থেকে হয়ে আসতেছে, দামটা বেশি হইতেছে, তো আমাদের এই জন্য বাড়ানো লাগতেছে। তবে ব্যবসায়ীরা দেখাচ্ছেন ভিন্ন যুক্তি। কেউ কেউ দুষছেন অসাধু ব্যবসায়ীদের। দাম অনেক বাইরে গেছে। যেমন একটা মালের প্রোডাক্ট আগে কিনা তো আমরা 140 টাকা, এখন 170 টাকা কিনা। এখন কাস্টমার আসলে বার্গেনিং হয়। সব কিছুতে আপনার ব্যাড ট্যাক্স নাকি অনেক বাড়ছে, তো কিনতে গেলে আমাদের সমস্যা হইতেছে। অভিযোগ তো ক্রেতাদের সবসময় থাকবে। আমি যদি 5 টাকার মালটাও বিক্রি করি, ওনারা কিন্তু অ্যাটলিস্ট বলবে যে আমাকে 4.5 টাকায় দেন। নতুন যে প্রোডাক্টগুলো আবার আসবে সেটাই হয়তো বাজেটের কোনো হ্যাম্পার হবে, বাট এখন আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সব আমাদের আগের পারচেস করা। কিছু অসাধু ব্যবসায়ীরা আছে, সুযোগ নিচ্ছে যে বাজেটের কার্যকর হয় না, কিন্তু এখন থেকেই বাড়িয়ে নিচ্ছে। এমন অবস্থায় ভোক্তা স্বার্থ সংরক্ষণে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতা সাধারণ। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। ঝিনাইদহ চুয়াডাঙ্গায় বৈশ্বিক মহামারী দুর্যোগ করোনায় কর্মহীন দুস্থ অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। 2 জেলা প্রশাসনের কাছে 10 লক্ষ করে 20 লাখ টাকার 2টি অনুদানের চেক হস্তান্তর করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেলিম রেজা, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, যমুনা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড সাবির আহমেদ খান, দর্শনা ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা দুর্গতদের সহায়তা যমুনা ব্যাংকের এ সহায়তা কর্মহীন দুস্থ অসহায় মানুষের উপকারে আসবে বলে জানান জেলা প্রশাসক দ্বয়। দর্শক, এই ছিল এখনের মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ হতে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।